স্বাগতম সবাইকে। আপনারা শুনছেন বেঙ্গল আফটার ডার্ক। আমাদের আজকের আয়োজন লেখক অনিশ দেবের লেখা ছোট গল্প চেইন রিঅ্যাকশন। আমাদের কন্টেন্টে নিয়মিত আপডেটস পেতে এখনই সাবস্ক্রাইব করো বেঙ্গল আফটার ডার্ক ইউটিউব চ্যানেলটি আর প্রেস করো বেল আইকন। ইয়োর বুকস কোম্পানিতে আমি লাস্ট এপ্রিলে জয়েন করেছি, ওদের এডিটোরিয়াল গ্রুপে অ্যাসোসিয়েট এডিটর হিসেবে। সেখানেই রঙ্গিলা শর্মার সাথে আমার প্রথম আলাপ। লম্বা ছিপছিপে ঝকঝকে মেয়ে রঙ্গিলা, ওর উজ্জ্বল চোখে ক্ষুরধার দৃষ্টি। সে চোখে নজর পড়লেই মনে হয় ও সব গোপন কথা জানে, অন্তত আমার তাই মনে হয়েছিল। রঙ্গিলার এমনই টান যে ওকে দেখলেই সবাই বন্ধুত্ব পাতাতে চায়, কিন্তু অনেকেই ওর দিকে পা বাড়াতে গিয়ে থমকে দাঁড়ায়, কারণ ওর ব্যক্তিত্ব আর বুদ্ধি। পাবলিশিং ওয়ার্ল্ডে রঙ্গিলা শর্মার নাম সবাই জানে। ও এক অদ্ভুত জাদু জানে, অঙ্কের জাদু। আড়ালে অনেকেই বলে ও সুপার ন্যাচারাল ম্যাথমেটিক্যাল জিনিয়াস। তবে ম্যাথ বলতে আমরা যা বুঝি তা নয়, রঙ্গিলার ব্যাপারটা সুপার ম্যাথ। এই অঙ্কই বই বিক্রির জাদু ওর হাতের মুঠোয় এনে দিয়েছে। সিম্পলি ওর জন্য ইয়োর বুকস অন্য সব পাবলিশিং কোম্পানিকে পেছনে ফেলে দিয়েছে। পাবলিশিংয়ের দুনিয়ায় রঙ্গিলা শর্মা এক কথায় এক ইউনিক আইকন। ইয়োর বুকসে চাকরির সুযোগ পাওয়া মানে আকাশের চাঁদ হাতে পাওয়া, অন্তত আমার কাছে। এর আগে ছোটামোটা ফিল্ম ম্যাগাজিনে সাব এডিটর হিসেবে কাজ করেছি, একটা ক্রাইম ম্যাগে সহ সম্পাদকও ছিলাম। হঠাৎ কি করে ইয়োর বুকসের ইন্টারভিউটা দিয়েছিলাম, লাক ফ্যাক্টর, চাকরিটা গেঁথে গেল। আর চাকরিটাও যেন স্বপ্নের চাকরি, কারণ কোম্পানিটা মাপে বাড়ছে, ওপরে ওঠার স্কোপ অনেক। ইয়োর বুকস লাস্ট 10 বছরে যে কটা পেপারব্যাক সিরিজ বের করেছে তার সবকটাই সুপারহিট। কোনোটা ক্লাসিক, কোনোটা ছোটদের, কোনোটা ক্রাইম থ্রিলার, কোনোটা আবার সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার। তবে সবকটা সিরিজই সাকসেসফুল হওয়ার মূলে ছিল রঙ্গিলা আর ওর সুপার ম্যাথ। আর তার রেজাল্ট ইয়োর বুকসের টার্নওভার অন্যান্য পাবলিশিং হাউসকে ঈর্ষায় নীল করে দেয়, গাঢ় নীল। ইয়োর বুকসে জয়েন করার পর তৃতীয় দিনেই রঙ্গিলার মুখোমুখি হলাম। মাঝারি একটা কাঁচের ঘরে ওর অফিস। টেবিলে 3টে টেলিফোন, একটা ল্যাপটপ, হাফ ডজন নানা রঙের পেন আর 2 থাক ফাইল। একতারা কম্পিউটার প্রিন্ট আউটের উপরে ঝুঁকে ছিল। ওপরের হেডিং দেখে বুঝলাম ওগুলো সেলফ ফিগার। পরে জেনেছি সেলফ ফিগারই রঙ্গিলার একমাত্র ইন্টারেস্ট, কারণ সেলফ ফিগারই ওর সুপার ম্যাথ অ্যাপ্লিকেশনের র ডেটা। আমাকে ওর ঘরে নিয়ে গেছেন বিক্রম ভট্টাচার্য, কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। আমাদের দেখেই ও মুখ তুলে তাকালো, ছোট ছোট লেন্সের শৌখিন চশমাটা চোখ থেকে নামালো, তারপর উঠে দাঁড়ালো। বিক্রম শর্মা আলাপ করিয়ে দিলেন। উনি হচ্ছেন আমাদের প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ম্যানেজার রঙ্গিলা শর্মা। মিস শর্মা, আমাদের নতুন অ্যাসোসিয়েট এডিটর প্রীতম চৌধুরী। চট করে ও হাতটা বাড়িয়ে দিল। আমরা হাত মেলালাম। আমি বললাম, আপনার নাম অনেক শুনেছি। তাই? ও হাসল, ছোট্ট চাপা হাসি, অনেকটা পিঠ চাপড়ানো গোছের। আমি ওকে দেখছিলাম। চাউনি, শিরদাঁড়া সোজা করে দাঁড়ানোর ঢং, গলার স্বর, সবকিছু থেকেই ক্ষমতার অদৃশ্য তরঙ্গ ঠিকরে বেরোচ্ছে। এই 30 বছর বয়সেই ইয়োর বুকসের প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ম্যানেজার। হয়তো আরো কয়েক বছরের মধ্যেই ও এক্সিকিউটিভ ডিরেক্টর হয়ে ভিপি পদে পৌঁছাবে। বিক্রম তখন মুখে পেশাদার হাসি ফুটিয়ে বলে চলছে, রঙ্গিলা আমাদের কোম্পানির সুপার ব্রেইন। ওর ম্যাজিকেই আমাদের সেলফ ফিগার এক্সপোনেনশিয়াল বেড়ে চলেছে। কেন জানি না, বারবার সেলফ ফিগার কথাটা শুনতে শুনতে আমার রঙ্গিলার ফিগারের দিকে চোখ গেল। সবুজ ছক কাটা চুড়িদারে ওকে সুন্দর মানিয়েছে। গাঢ় সবুজ ওড়নাটা যেখানে থাকার কথা সেখানে নেই।
অনেকটাই পাশে সরে গেছে। তবে ওর আকর্ষণের মধ্যে কোথাও যেন একটা সাবধানী শাসন রয়েছে। সব মিলিয়ে যেটা বুঝলাম, রঙ্গিলা শর্মা আর 5টা মেয়ের মতো নয়। আমার ধারণা যে কতটা সত্যি সেটা বুঝলাম আরও মাস দেড়েক পর, কারণ এর মধ্যে রঙ্গিলার সঙ্গে আমার অল্প বিস্তর বন্ধুত্ব হয়েছে। কাজের ফাঁকে সময় পেলেই আমি ওর ঘরে গিয়ে হাজির হই। নতুন নতুন বইয়ের পাবলিকেশন প্রোগ্রাম নিয়ে আলোচনা করি। ও চাবুকের মতো সব পরামর্শ দেয়, নানান বুদ্ধি দেয়, ইউনিক সব স্কিমের কথা বলে। 30 বছরের একটা মেয়ের মুখ থেকে এসব শুনে আর কোনো সন্দেহ থাকে না যে ও এক অদ্ভুত টাইপের জিনিয়াস। ওর এই রহস্য আমাকে টানতে থাকে, কিন্তু ওর ব্যবহার দেখে সেরকম কোনো টান আমি টের পেতাম না। রঙ্গিলা কোম্পানির প্রোডাকশন আর ডিস্ট্রিবিউশন ছাড়াও সেলসের অনেকটাই দেখাশোনা করে। কোন বই কতটা প্রিন্ট রান দেওয়া হবে, কোন কোন বই দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু এইসব মেজর সিটিতে কোথায় কোথায় কত কপি করে পাঠাতে হবে, কোন টাইটেলের আনসোল্ড কপি রিটার্ন নেওয়া হবে, কোনটার হবে না, সবই রঙ্গিলা শর্মা ঠিক করে দেয়। বলতে গেলে কোম্পানিতে রঙ্গিলাই যেন শেষ কথা। কানাঘুষায় শুনলাম এ নিয়ে বিক্রম ভট্টাচার্যের বেশ ক্ষোভ আছে, কিন্তু ভদ্রলোক কাজপাগল ও পেশাদার মানুষ। কোম্পানির জন্য প্রাণপাত পরিশ্রম করেন। কোম্পানিকে বড় করে তোলার পেছনে ওর অনেক অবদান আছে। 15 বছর ইয়রবুকসে আছেন, সেখানে রঙ্গিলা শর্মা মাত্র 4 বছর। কিন্তু মামুলি মেধার মানুষ আর জিনিয়াসের মধ্যে এটাই তো পার্থক্য। রঙ্গিলা সারাদিন ওর কাচের দেয়ালে ঘেরা অফিসে বসে অঙ্ক কষে, ল্যাপটপে ঠকঠক করে বোতাম টেপে, চোখের চশমাটা বারবার ঠেলে নাকের গোড়ায় তোলে। তারপর সারাদিনের পরিশ্রমের পর হাসি মুখে ঘরের বাইরে বেরোয়। সার্কুলেশন ম্যানেজার আশুতোষ শিভালকারের কাছে গিয়ে বলে, 101 গোস্ট স্টোরিজ টাইটেলটা মুম্বাই আউটলেটে 2000 কপি পাঠান। আর কবিতা ভার্গবের ফেমাস পিপল ফেমাস ড্রিমস হায়দ্রাবাদে যত আনসোল্ড কপি আছে, আপনি বলছিলেন 1200-র মতো, ওটা ইমিডিয়েটলি ব্যাঙ্গালোরে পাঠিয়ে দেন। ওকে? শিভালকারের মুখ থেকে বোঝা যায় তিনি খুশি হননি, কিন্তু ইয়রবুকসের ব্যাপারে রঙ্গিলা শর্মাই যেহেতু শেষ কথা, তখন শিভালকার বলে ওঠেন, ওকে। আর আমি এটাও জানি শেষ পর্যন্ত রঙ্গিলাই জিতবে। খুব কম সময়ের মধ্যেই মুম্বাই আর ব্যাঙ্গালোরের পাঠকেরা ওই বই দুটোকে শুষে নেবে। একদিন আমি শিভালকারের ঘরে গিয়েছিলাম, ওদের নতুন 3টে টাইটেল কেমন বাজার পাচ্ছে সেই সম্পর্কে খোঁজ খবর নিচ্ছিলাম। কথা শেষ করে উঠতেই যাব, হঠাৎই রঙ্গিলা তখন ঘরে এসে ওর চমকে দেওয়া 3টা সিদ্ধান্ত জানিয়ে গেল। শিভালকার বেজার মুখে বলে উঠল, থ্যাংক ইউ। রঙ্গিলা ঘরের বাইরে বেরোতেই আমিও বেরিয়ে এলাম। অফিসের করিডোরে ওর পাশাপাশি হাঁটতে হাঁটতে বললাম, আচ্ছা আপনি কি ম্যাজিক জানেন? ছোট্ট হাসি হেসে এক ঝলক তাকালো সে আমার দিকে, তারপর বলে উঠল, ম্যাজিক নয়, ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স অফ ইভেন্ট স্পেকুলেশন। ইভেন্ট স্পেকুলেশন? হ্যাঁ, টাইম অ্যান্ড স্পেসে দুটো ইভেন্টকে একই কোঅর্ডিনেটে রাখতে পারলে আপনি যা চান তাই হবে। মানে একটা ছেলে আর একটা মেয়ের দেখা হতে পারে, দুটো গাড়ির অ্যাক্সিডেন্ট হতে পারে, একজন পাঠক একটা বই কিনে ফেলতে পারে, ব্যাস, সিম্পল। এর নাম সিম্পল। কথা বলতে বলতে আমরা রঙ্গিলার চেম্বারে চলে এলাম। ও চেয়ারে বসলো, আমাকেও বসতে বলল। চোখ থেকে চশমাটা খুলে সরাসরি তাকালো আমার দিকে। দেখুন, ব্যাপারটা হয়তো আপনার কাছে সিম্পল নয়, তবে আমাকে লাস্ট 5 বছরে অনেক কমপ্লেক্স ক্যালকুলেশন করতে হয়েছে, তারপর ব্যাপারটা আমার কাছে সিম্পল হয়ে দাঁড়িয়েছে। এটা অন্য কাউকে এক্সপ্লেন করে বোঝানো বেশ কঠিন, তবে এর এসেন্স হলো ওই যে বললাম, ম্যাথমেটিক্স অফ ইভেন্ট স্পেকুলেশন। কিন্তু এসব তো সায়েন্স ফিকশনের মতো শোনাচ্ছে। মতো কেন, এই সত্যি সত্যি সায়েন্স ফিকশন। এইটুকু বলে রঙ্গিলা মুচকি হাসল। বুঝলাম ও এর চেয়ে বেশি আর খুলে বলবে না, আর বলবেই বা কেন, এটাই তো ওর স্পেশাল সিক্রেট। কিন্তু আমার না কৌতূহল বেড়েই চলল, রঙ্গিলার মন্ত্রগুপ্তিটা কি? এমন নয় যে আমি জেনে আমার প্রমোশনের কাজে লাগাবো, তবে কৌতূহলটা সবসময় আমাকে খোঁচাতে থাকে। কিছুদিন পর আবার একটা ঘটনা ঘটল, রঙ্গিলার সেই সুপার ম্যাথের ম্যাজিক। ঠিক জায়গায় ঠিক বইটা ঠিক সময় পাঠানো। আমরা 4000 কপির বোনাস সেল পেলাম।
ইয়ারবুকসের সিএনএমডি আমেরিকা থেকে রঙ্গিলাকে স্পেশাল কংগ্রাচুলেশন নোট পাঠালেন। আমরা ওকে অভিনন্দন জানালাম। ওর ছোট্ট হাসি দেখে বুঝলাম এসব সাবাসে নেয়ার ওর অভ্যাস হয়ে গেছে। আমাদের অফিস বিল্ডিংয়ের একতলায় একটা কফি শপ আছে। কাজের ফাঁকে কিছুটা বাড়তি সময় পেলে আমি ওখানে গিয়ে বসি। সেদিন রঙ্গিলাকে কফি খাওয়াবো বলে কফি শপে নিয়ে গেলাম। কফির কাপে চুমুক দিয়ে এই কথা সে কথা বলতে বলতে আমি সেই 4000 কপির বোনাস সেলের প্রসঙ্গে গেলাম। রঙ্গিলা তেরছা চোখে আমার দিকে তাকালো, ঠোঁটে এক টুকরো হাসি, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছুই না, সিম্পল ম্যাথমেটিক্স। আমি জানতাম ওখানে 7 দিনের একটা ন্যাশনাল স্পোর্টস ইভেন্ট আছে। সেটা দেখতে প্রচুর লোক জড়ো হবে, তারা বিন্দাস মুডে থাকবে। যদি সেই 7টা দিন স্টেডিয়ামে নিয়ারেস্ট বুকশপগুলোতে আমাদের স্পোর্টস টাইটেলগুলো রাখতে পারি তাহলে একটা স্ট্যাগারিং সেল পাওয়া যেতে পারে। তাই করলাম, সিম্পল। এরপর আরও কিছুক্ষণ ওর সঙ্গে গল্প করলাম বটে, কিন্তু আমার বিস্ময়ের ঘোর কাটছিল না। ওর সুপারম্যাথ আর কি করতে পারে ভেবে আমার অবাক লাগছিল। কয়েক মাসের মধ্যেই অন্যান্যদের মতো রঙ্গিলার ম্যাজিক আমার অভ্যাসে দাঁড়িয়ে গেল। আমি ওর সঙ্গে গল্প করলেও এই নিয়ে কোনো কথা জিজ্ঞেস করতাম না, বরং মন দিয়ে নিজের কাজটা করতাম। কোন বই ছাপতে হবে, কোন বই রিপ্রিন্টে যাবে, এইসব নিয়ে মাথা ঘামাতে ব্যস্ত হয়ে পড়লাম। ইয়ারবুকস দিনকে দিন আরও ফুলে ফেপে উঠতে লাগলো। চাকরিটা আমার ভালোই চলছিল, শুধু বিক্রম ভট্টাচার্যের খবরদারি ছাড়া। আমাদের কোম্পানির মালিক বলবিন্দর নরুলা সারাটা বছর বলতে গেলে আমেরিকাতেই থাকেন। লোকটা যে ঠিক কত টাকার মালিক তা নিজেও জানে না। ওর অন্যান্য ব্যবসার সঙ্গে ইয়ারবুকসের তুলনা করলে হাতির পাশে মাছিকে রাখা হবে। তো এই মাছির খবরদারি করার দায়িত্বে রয়েছেন বিগ বস বিক্রম ভট্টাচার্য। আমাদের অফিসটা পার্ক স্ট্রিটের একটা পুরনো বিল্ডিংয়ের 4th ফ্লোরে, প্রায় 5000 স্কোয়ার ফুট জায়গা নিয়ে মোটামুটিভাবে সাজানো। রিসেপশনের এনক্লেভটা বড়, আমাদের পাবলিকেশনের নানা বইয়ের কভার দিয়ে সাজানো। তারপর রয়েছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, ডিস্ট্রিবিউশন সেল, এডিটোরিয়াল গ্রুপ, স্টোর, এইসব। এছাড়া কোম্পানিতে কয়েকজন হোমরা চোমরা, যেমন এডিটর মনোজ বর্মন, সার্কুলেশন ম্যানেজার আশুতোষ শিভালকর, রঙ্গিলা শর্মা, এক্সিকিউটিভ ডিরেক্টর কৃপাল সিং আর ভিপি বিক্রম ভট্টাচার্য যার যার ঘরে বসেন। বিক্রম ভট্টাচার্য লোকটা কেমন যেন, চেহারায় বেটে খাটো, ময়লা রং, কপালে সবসময় ভাঁজ পড়েই আছে। স্যুটটাই পরে অফিসে আসেন, কিন্তু কেন জানি না আমার মনে হয় স্যুটটাই ওকে একদমই মানায় না। বিক্রমের সঙ্গে কারো তেমন সদ্ভাব নেই, তিনি কিন্তু সবসময় গাজোয়ারি ব্যক্তিত্ব ফলাতে চেষ্টা করেন। লোকে ভয়ে বা ভক্তিতে ওর কথা শোনে। রঙ্গিলার সঙ্গে বিক্রমের প্রায়ই খটখটি লেগে থাকে, কিন্তু রঙ্গিলা কোম্পানির কাছে যত ইম্পর্টেন্ট হোক, বিক্রম ভট্টাচার্য বলবিন্দারের ব্লু আইড বয়। কারণ কোম্পানির ছোট অবস্থা থেকে অনেক কান্না, ঘাম, রক্ত ঝরিয়ে বিক্রম ইয়ারবুকসকে ন্যাশনাল ম্যাপে এস্টাবলিশ করেছেন। অ্যানুয়াল অ্যাড্রেসে মিস্টার নুরুল্লাহ সবসময় বিক্রমের স্যাক্রিফাইসের কথা বলেন যে মিস্টার ভট্টাচার্য ছাড়া ইয়ারবুকসকে ভাবাই যায় না। হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য ফ্লোটিং ভ্যাসেল, মাই ডিয়ারেস্ট ভ্যাসেল ফর দ্যাট ম্যাটার। এদিকে এক্সিকিউটিভ ডিরেক্টর কৃপাল সিং এর বয়স প্রায় 67। প্রায় ওর অসুখ বিসুখ লেগে থাকে। মাঝে মাঝে ওর রিটায়ারমেন্টের গুজব ছড়িয়ে পড়ে। সবাই জানে কৃপাল সিং এর জায়গায় রঙ্গিলা যখন তখন যেতে পারে। তারপর আর বাকি থাকবে মাত্র একটা ধাপ, বিক্রম ভট্টাচার্যের ভিপি চেয়ার। সেই চেয়ারের জন্য রঙ্গিলার যে আকাঙ্ক্ষা রয়েছে সেটা ওর কথায় মাঝে মাঝেই টের পেতাম। আর বিক্রম ভট্টাচার্য যে বুক পাবলিশিংয়ের ব্যাপারে ভালো বোঝেন না সেটা নিয়েও কমেন্ট করত। বলতো বিক্রম ভট্টাচার্য হলেন এসটিডি এমপ্লয়ি। তার মানে হলো সার্ভিস টিল ডেথ। হেসে বলতো রঙ্গিলা, কবে যে কোম্পানির জন্য কি স্যাক্রিফাইস করেছে সেটা ভাঙিয়ে 10-15 বছর চালিয়ে যাওয়াটা বড্ড বাড়াবাড়ি। আমি তখন রঙ্গিলাকে লক্ষ্য করতাম, ওর চোখ ছোট হয়ে এসেছে, দুই ভুরুর মাঝে দুটো সূক্ষ্ম ভাঁজ পড়ে রয়েছে, ঠোঁটের কোণে অপছন্দের ছাপ। 2 সপ্তাহ পরপরেই বিক্রম স্ট্র্যাটেজিক মিটিং ডাকতেন। আমরা তখন সবাই ওর চেম্বারে গিয়ে হাজির হতাম।
ভিজিটরদের জন্য সাজানো 4টে চেয়ারে মনোজ বর্মন, আশুতোষ শিভালকর, কৃপাল সিং আর রঙ্গিলা বসে, আর আমরা স্মল ফ্রাইরা ঠাসাঠাসি করে দাঁড়িয়ে থাকি। বিক্রম ওর মতো করে পাবলিশিং প্ল্যান, কোম্পানি পলিসি, মার্কেটিং স্ট্র্যাটেজি এইসব নিয়ে কথা বলেন। আমরা বাধ্য ছাত্রের মতো শুনি। তারই মধ্যে খেয়াল করি রঙ্গিলা ওর চেয়ারে বসে উসখুস করছে, এদিক ওদিক তাকাচ্ছে, কখনো বা হাই তুলছে। বিক্রম ভট্টাচার্য কথা বলতে বলতে এই সিমটমগুলোকে লক্ষ্য করতেন, বুঝতেন রঙ্গিলা ওর গুরুগাম্ভীর্য কথাবার্তাগুলোকে এক ফোঁটাও আমলে নিচ্ছে না। কিন্তু ভেতরে ভেতরে রাগ হলেও বিক্রম সেই রাগ চেপে রাখতেন, কারণ তিনি জানেন তিনি কোম্পানির যতই ব্লু আইড বয় হন না কেন, রঙ্গিলার চোখের মনিও কম নীল নয়। রঙ্গিলাকে তাড়ানোর ক্ষমতা বিক্রমের নেই, কারণ কোম্পানিতে রঙ্গিলার যে কোনো কথাই বেদবাক্য। ওর কোনো সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার ক্ষমতা কারোরই নেই। আমরা সবাই জানতাম বিক্রম রঙ্গিলার কোনো একটা ভুলের জন্য তককে তককে আছেন, ছোট বা বড় যে কোনো একটা ভুল, তাহলেই বিক্রম ওকে ছেটে ফেলতে পারবেন। কিন্তু ওর কপালটাই খারাপ। কোম্পানির সেলস ফিগার দিন দিন বেড়েই চলছে, আর রঙ্গিলাও কাগজ পেন নিয়ে ল্যাপটপে খটখট বোতাম টিপে ওর ম্যাথামেটিক্স অফ ইভেন্ট স্পেকুলেশন এর ম্যাজিক দেখিয়ে চলছে। বছর ঘুরতে না ঘুরতেই এমন অবস্থা দাঁড়ালো যে আমাদের কোনো টাইটেল 10,000 কপি বিক্রি হওয়ার মানে হলো আমাদের চোখে সেটা অ্যাভারেজ সেল। রঙ্গিলা আচমকা 3টে কি 4টে হার্ড কভার বই সিলেক্ট করে কৃপাল সিং আর বিক্রম ভট্টাচার্যকে বলতো সেই বইগুলোর পেপারব্যাক এডিশন বের করতে। আমরা এডিটোরিয়াল গ্রুপ থেকে স্টাডি করে দেখতাম যে বইগুলোর তেমন পোটেনশিয়াল নেই, কিন্তু রঙ্গিলা সেগুলো ছাপার জন্য ঝুলাঝুলি করত। বিক্রম ভট্টাচার্য যখন ওকে বোঝাতেন যে বইগুলো হার্ড কভারে খুবই কম বিক্রি হয়েছে, তখন রঙ্গিলা বলতো, স্যার তার মানেই তো বইগুলো বেশি লোক পড়েনি, পেপারব্যাক এডিশনে বেরোলে পড়বে। এগুলোর পেপারব্যাক এডিশন রাইট আমাদের ইমিডিয়েটলি কেনা উচিত। আই হোপ নাও ইউ এগ্রি স্যার। আমরা পেপারব্যাক এডিশন বের করার পর বইগুলো মুড়ি মুরগির মতো বিক্রি হতো, অর্থাৎ শেষ পর্যন্ত রঙ্গিলার সুপার ম্যাথই জিতত। চাকরির স্তর বিচারে আমার আর রঙ্গিলার মধ্যে দূরত্ব থাকলেও আমরা 1 বছরের মধ্যেই ভালো বন্ধু হয়ে গেলাম। আর কৃপাল সিংও বয়স আর অসুখের চাপে রিটায়ার করলেন। আমরা সবাই ভাবলাম এবার রঙ্গিলা শর্মাকে নিশ্চয়ই এক্সিকিউটিভ ডিরেক্টর করা হবে, কিন্তু আমাদের হিসাব মিলল না। কৃপাল সিংয়ের স্লটটা বলবিন্দর নরুলাই খালি রেখে দিলেন। তখন নতুন একটা কানাঘুষো শুরু হলো। নিজেদের মধ্যে অনেকেই বলাবলি করতে লাগলো যে বিক্রম ভট্টাচার্যের চেয়ারটা খালি হলেই রঙ্গিলা এই কোম্পানির ভিপি হয়ে বসবে, কিন্তু বিক্রম ভট্টাচার্যের চেয়ারটা কিভাবে খালি হবে সেটা কেউ বলতে পারল না। একদিন সন্ধ্যের পর একতলা কফি শপে বসে আমি আর রঙ্গিলা স্যান্ডউইচ আর কফি খাচ্ছিলাম। কথায় কথায় আবার ওর সুপার ম্যাথের কথা উঠল। এখন রঙ্গিলার সঙ্গে আমার রিলেশনটা এমনই যে আপনি আপনার বদলে আমরা তুমি তুমি করে কথা বলি। তাছাড়া ইয়োর বুকসে আমার চাকরিও বেশ কিছুদিন হয়ে গেল, তাই পুরনো কৌতূহলটা আবার মাথা চাড়া দিল। ফস করে বলে ফেললাম, রঙ্গিলা একটা সত্যি কথা বলবো। কি বলো? কফির কাপে চামচ নাড়তে নাড়তে ও চোখ তুলে তাকালো আমার দিকে। তখনই আমি বলে উঠলাম, তোমার সিক্রেট আমার ভীষণ জানতে ইচ্ছে করে। রঙ্গিলা হাসল, বলল, প্রীতম, এতদিনে তুমি নিশ্চয়ই বুঝে গেছো আমাদের অফিসে শকুন বেশি, মুনিয়া কম। ইউ আর ডিফারেন্ট, তাই আজকে তোমাকে বলছি, বাট ইউ শুড কিপ ইট আ সিক্রেট। আই প্রমিস আই উইল কিপ ইট আ সিক্রেট। ওয়েল, অঙ্কটা হচ্ছে নানান ইভেন্টের পার্সেন্টেজের খেলা। লাস্ট 5 বছর ধরে এই অঙ্কটা নিয়েই আমি লড়ে গেছি। স্রেফ অঙ্ক কষে দুটো জিনিসকে এক জায়গায় মিট করানো যায়, মানে একটা পার্টিকুলার টাইমে একটা পার্টিকুলার জায়গায় দুটো অবজেক্ট এসে মিট করবে। এটা করতে হলে সেই অবজেক্ট দুটো সম্পর্কে প্রচুর ডেটা থাকতে হবে, আর যে কোনো একটার উপর তোমার এনাফ কন্ট্রোল থাকতে হবে। আই মিন টু সাম এক্সটেন্ট তুমি তার মুভমেন্ট, অ্যাক্টিভিটি এসব কন্ট্রোল করতে পারবা। অঙ্ক কষে আমি যেটা করি ইভেন্ট স্পেকুলেশন, দুটো সিকোয়েন্স অফ ইভেন্টকে দুটো অ্যাঙ্গেল থেকে স্টাডি করে এক জায়গায় নিয়ে এসে স্রেফ মিট করিয়ে দেয়া, ব্যাস হয়ে গেল। ব্যাপারটা আমার ম্যাজিকের চেয়ে বেশি কিছু বলে মনে হচ্ছিল, কিন্তু ওকে কিছু বললাম না, ও বলেই চলল। আর বই বিক্রির ব্যাপারটা আমি যেটা করি সেটা হলো সাপ্লাই অ্যান্ড ডিমান্ডকে মিট করিয়ে দেওয়া।
ঠিক যেই জায়গায় ডিমান্ড ডেভেলপ করছে আমি ঠিক সেই স্পটে বই পাঠিয়ে দিই, ব্যাস লোকে বই কেনে। ইটস দ্যাট সিম্পল। আমি মাথা নেড়ে বললাম, ঠুস, আবার গুলিয়ে গেল। এরপর শব্দ করে কফির কাপে চুমুক দিলাম, স্যান্ডউইচে একটা বড় কামড় বসালাম। রঙ্গিলা আমাকে হাত নেড়ে বোঝাতে লাগলো, লুক, সাপোজ মুম্বাইতে আমাদের হরর সিরিজের 3টা টাইটেল নেক্সট থার্সডেতে 300 পাঠক কিনতে চাইবে, তখন আমি সেই বইটা মঙ্গলবারের মধ্যে সেখানে পাঠানোর ব্যবস্থা করি। তখন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড মিট করে যায়। আমার ইকুয়েশনগুলো সলভ করে সব উত্তর আমি পেয়ে যাই। যখন কোনো খদ্দেরের একটা বই কেনার ইচ্ছে জাগিয়ে ওঠে, ঠিক তখনই সেই পার্টিকুলার বইটা আমি তার হাতের নাগালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। স্যান্ডউইচ চিবোতে চিবোতে ও কফি শপের কাঁচের জানলার দিকে তাকালো, একটু আনমনা গলায় বলল, শুধু বই কেন, যে কোনো দুটো অবজেক্ট নিয়ে আমি এরকম করতে পারি। অবশ্য তাদের প্রচুর ডেটা আমার কাছে থাকা দরকার। তো তুমি বইয়ের লাইনে এলে কেন? পাবলিশিং ইজ নট দ্যাট অ্যাট্রাক্টিভ। টু মি ইট ইজ ভেরি মাচ অ্যাট্রাক্টিভ, হেসে বলল রঙ্গিলা। আমি পাবলিশিং ট্রেডকে ইন্ডাস্ট্রিতে কনভার্ট করতে চাই। এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ। পাবলিশিং বিজনেসের মেইন ড্রব্যাকটা কোথায় জানো? যখন একজন পাঠকের একটা বই কেনার ঝোঁক চেপেছে, তখন সেই বইটা সে হাতের কাছে পায় না। পরে যখন বইটা সে হাতে নাগালে পাচ্ছে, তখন কিন্তু তার বই কেনার ঝোঁকটা কমে গেছে। অ্যাজ এ রেজাল্ট বইটা সে আর কিনছে না। সো ইউ গেট নো সেল। রঙ্গিলা আমার দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড সময় নিল, কফিতে ঠোঁট ছোঁয়ালো, তারপর বলল, কিন্তু যদি সেই পাঠকের বই কিনতে চাওয়ার ইম্পালস মোমেন্টে তুমি বইটা তার হাতের কাছে পৌঁছে দিতে পারো, তাহলে কেল্লা ফাতে, ইউ গেট আ সেল। আমি ভীষণ অবাক হচ্ছিলাম, রঙ্গিলা এসব কি বলছে। আজ ও খুব ক্যান্ডিড মোডে আছে। ওর সিক্রেট রুমের দরজা খুলে দিচ্ছে ধীরে ধীরে, আর আমিও অন্ধকার ঘরটার ভেতর উঁকি মারার চেষ্টা করছি। বই ছাড়াও অন্য ইভেন্ট নিয়ে তুমি অঙ্ক করতে পারো? কফি শেষ করে কাপটা টেবিলে নামিয়ে রাখলো, তারপর নিচু গলায় বলল, অন্য ইভেন্ট নিয়ে এরকম করতে পারি কি না? হ্যাঁ পারি। কখনো ভেবে দেখেছো যদি কোনো লোক গাড়িতে ধাক্কা খায়, তখন ঠিক একই জায়গায় একই সময়ে দুটো অবজেক্ট এসে মিট করে। এই অবজেক্ট দুটো কিন্তু নানান চেইন অফ ইভেন্টসের মধ্যে দিয়ে ওই পার্টিকুলার মোমেন্টে এসে মিট করছে, যাকে আমরা বলি অ্যাক্সিডেন্ট। তাহলে ভেবে দেখো, লক্ষ লক্ষ কোটি কোটি ঘটনা যাদের একটার সঙ্গে আরেকটার কোনো কানেকশন নেই, কিভাবে এসে মিট করে। একটা ইভেন্ট চেইন কিভাবে আরেকটা ইভেন্ট চেইনকে ইন্টারসেক্ট করে। এরকম কোনো ইভেন্ট চেইন কি তুমি সত্যি কন্ট্রোল করতে পারো? কিছু কিছু পারি। ঠোঁট টিপে হাসল রঙ্গিলা। সে বলল, আমি ক্যালকুলেট করতে পারি, ইভেন্ট স্পেকুলেশনের ম্যাথ অ্যাপ্লাই করতে পারি, সেসব করে ইভেন্ট চেইনের কয়েকটা টুকরোকে ম্যানিপুলেট করতে পারি। একজন পাঠক একটা বইকে এক জায়গায় নিয়ে আসতে পারি, একটা গাড়ি আর একটা রাস্তা পার হওয়া মানুষকে ধাক্কা লাগাতে পারি। ওয়েল, ইন দ্যাট ওয়ে ইয়েস আই ক্যান। ওর মুখের সিরিয়াস ভাবটা দেখে আমি হেসে ফেললাম। রঙ্গিলা, এইবার ব্যাপারটা সায়েন্স ফিকশন ছাপিয়ে যাচ্ছে কিন্তু। তার মানে তুমি বলছো বহু ঘটনার ফাইনাল ডেস্টিনেশন তোমার হাতে? ডেস্টিনেশন মানে? রঙ্গিলা ভ্রুকুচকে জানতে চাইল। মানে ডেস্টিনি, আই মিন ইউ থিঙ্ক ইউ ক্যান কন্ট্রোল ডেস্টিনি। আমার প্রশ্নটায় ব্যঙ্গের ছোঁয়া থাকলেও রঙ্গিলা সেটাকে আমলে নিল না। সে সিরিয়াস মুখে বলল, হ্যাঁ প্রীতম, ডেস্টিনি আমি কন্ট্রোল করতে পারি, খানিকটা অন্তত পারি। এই নিয়ে কথাবার্তা সেদিনই শেষ হয়েছিল। তারপর কাজের চাপে ব্যাপারটা মন থেকে সরে গেল। নতুন একটা অ্যাডভেঞ্চার সিরিজ লঞ্চ করার প্ল্যানিং নিয়ে আমাদের এডিটোরিয়াল গ্রুপ মেতে উঠল। আমি আর মনোজ বর্মন ঘন ঘন মিটিং করতে লাগলাম। কলকাতা বুক ফেয়ার কাছাকাছি এসে গেল। প্রতি বছরের মতো ইয়োর বুকসের সাজ রব পড়ে গেল। সেই সময় একদিন বিকেল 3:30 নাগাদ রঙ্গিলা আর বিক্রম ভট্টাচার্যের তুমুল খটখটি লাগলো। রঙ্গিলা 4টে আউট অফ প্রিন্ট পেপার ব্যাগ রিপ্রিন্টের জন্য প্রোডাকশনের পাইপলাইনে দিয়েছিল, কিন্তু বিক্রম সেগুলোকে নাকচ করে দিয়েছে। রঙ্গিলা বেশ জোরালো গলায় বলল, আমার সিক্স সেন্স বলছে যে বুক ফেয়ারে এই বইগুলো এক একটা 2000 কপি করে বিক্রি হবে, সেজন্যই আমি পাইপলাইনে ওগুলো দিয়েছি। সরি রঙ্গিলা, দিস টাইম আই উড গো বাই মাই সিক্স সেন্স।
বইমেলায় নতুন টাইটেল হলো টপ প্রায়োরিটি, অন্তত আমার কাছে। এই 4টে টাইটেল হাই পোটেনশিয়াল ম্যাটেরিয়াল, নতুন টাইটেলের চেয়ে কিছু কম নয়। ওয়েল, দ্যাটস হোয়াট ইউ থিঙ্ক। ওর ঘরের বাইরে তখন আমরা কয়েকজনের ভিড়। আমরা ভাবছি জল কোন দিকে গড়ায়। আমি তাহলে সিএনএমডিকে ব্যাপারটা জানাচ্ছি। থমথমে গলায় বলল রঙ্গিলা, অফকোর্স জানান, আই উড লাভ দ্যাট। As per the rule of the company excluding CNMD, the VP always has the final say. Excluding CNMD, I am still the VP here. You haven't got my job yet. আমি আটমোস্ট ট্রাই করবো যাতে কোম্পানিতে আপনি সব সময় ভিপির চেয়ারে নিচেই থাকেন। ওকে, নাও ইউ ক্যান বেগ ইউর লিভ ম্যাম। এই কথা বলে বিক্রম ওর চেম্বারের কাঁচের দরজা খুলে ধরলেন। এটা ছিল গলা ধাক্কা দেওয়ার স্পষ্ট ইঙ্গিত। রঙ্গিলা ঘর থেকে বেরিয়ে এলো, ওর মুখে এক অদ্ভুত নির্লিপ্ত ভাব। দেখে বোঝাই যায় না একটু আগে বিক্রম ভট্টাচার্য ওর ইগোতে হিংস্র কামড় বসিয়েছেন। আমি ভাবলাম এইবার বোধহয় কোম্পানিতে উথাল পাথাল শুরু হবে, কলকাতার বইমেলার আগে একটা বোমটোম কিছু ফাটবে। কিন্তু কিছুই হলো না। এতে আমি যেমন অবাক হলাম, অফিসের আরও অনেকেই অবাক হলো। রঙ্গিলার বন্ধু হওয়ায় অনেকে আমার কাছে গোপন খবর শুনতে চাইল, কিন্তু আমি চাই কিছু জানলে তো বলবো। বিক্রম ভট্টাচার্যের সঙ্গে ক্ল্যাশের 10-12 দিন পর একদিন অফিসের কাজে রঙ্গিলার চেম্বারে ঢুকেছি। গিয়ে দেখি ও ঘরের খোলা জানলায় দাঁড়িয়ে বাইরের রাস্তার দিকে মগ্ন হয়ে তাকিয়ে আছে। ওর হাতে একটা ছোট নোট বই আর পেন, মাঝে মাঝে কী সব লিখছে। আমি জিজ্ঞেস করলাম, কি করছো? রঙ্গিলা ওর কাজে এতই বিভোর ছিল যে কোনো উত্তরই দিল না, কিন্তু ততক্ষণে আমি বুঝতে পারছি যে ও কি করছে। রঙ্গিলা পার্ক স্ট্রিট আর মিডলটন স্ট্রিটের ক্রসিংয়ের ট্রাফিক খুঁটিয়ে দেখছে, কটা গাড়ি যাতায়াত করছে তার হিসাব টুকে নিচ্ছে। এরপর আরও কয়েকদিন ওকে ওই অবস্থায় আবিষ্কার করলাম। জানলা দিয়ে পার্ক স্ট্রিটের গাড়ি চলাচল দেখছে, নোট নিচ্ছে, আবার আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। তারপর সেই নোটবুক থেকে প্রচুর ডেটা নিয়ে ল্যাপটপে যে বোতাম টিপে ঢোকাচ্ছে সেটাও লক্ষ্য করলাম। বিক্রমের উপরেও রঙ্গিলা নজর রাখতে লাগলো। কখন তিনি অফিসে আসেন, কখন বেরোন, কখন লাঞ্চ সারেন, সবই খুঁটিয়ে দেখতে লাগলো। বিক্রম ভট্টাচার্য এমনিতে খুব ডিসিপ্লিন আর পাংচুয়াল মানুষ। রোজ ঠিক 5টায় তিনি অফিস থেকে বেরোন, এলিভেটরের জন্য লাইনে না দাঁড়িয়ে সোজা সিঁড়ি দিয়ে নামেন। তারপর অফিস বিল্ডিং থেকে বেরিয়ে পার্ক স্ট্রিট ক্রস করেন, তারপর মিডলটন স্ট্রিটের বাঁক দিয়ে নিজের লাল রঙের ইন্ডিকা গাড়িতে ওঠেন। গাড়ি চালিয়ে সোজা বাড়ি যান। আমার মাথার মধ্যে ম্যাথমেটিক্স অফ ইভেন্ট স্পেকুলেশন এর গল্পটা ঘোরাফেরা করতে লাগলো। আমি জোর করে ওসব আজগুবি রাবিশকে মাথা থেকে তাড়ালাম। ধুর, যত সব ফালতু ব্যাপার। এরপর একদিন, সেদিনটা ছিল বৃহস্পতিবার, 5:05 নাগাদ বিক্রম যখন ওর চেম্বার থেকে বেরিয়ে চটপটে পা ফেলে সদর দরজার দিকে এগিয়ে যাচ্ছেন, তখন রঙ্গিলা ওকে ডাকল, স্যার। বিক্রম থমকে দাঁড়ালেন, তার চোখে প্রশ্ন। রঙ্গিলা তড়িঘড়ি ওর কাছে এগিয়ে গেল। তারপর নর্থ ইন্ডিয়া রিজিয়নে আমাদের হোলসেল বিজনেস নিয়ে এলোমেলো কথা বলতে লাগলো। বিক্রম ভুরু কুঁচকে একবার নিজের রিস্ট ওয়াচের দিকে তাকালেন, তারপর শুধুমাত্র রঙ্গিলা শর্মা বলেই ওর কথা শুনতে লাগলেন। আমি অফিসের ওয়াল ক্লকের দিকে নজর দিলাম। ওরা তখনও কথা বলছে। লক্ষ্য করলাম রঙ্গিলাও আর চোখে ঘড়িটার দিকে তাকাচ্ছে। ঠিক 45 সেকেন্ড পার হওয়া মাত্র রঙ্গিলা হঠাৎ করে থ্যাংক ইউ স্যার এইটুকু বলে কথাবার্তা আচমকা ইতি টানল। তারপর অনেকটা অশোভনভাবে ঘুরে দাঁড়িয়ে নিজের চেম্বারের দিকে রওনা দিল। বিক্রম ভট্টাচার্যও তাড়াতাড়ি করে সিঁড়ি দিকে পা বাড়ালেন। আমি কি ভেবে রাস্তার দিকে একটা জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। নিচে ব্যস্ত পার্ক স্ট্রিট, একটা ঠান্ডা চোরা স্রোত আমার শরীরের ভেতরে বইতে শুরু করলো। ভাবলাম বিক্রমকে ডেকে সাবধান করি, কিন্তু কিসের জন্য সাবধান করব? আমাকে তো পাল্টা ওর ধমক খেতে হবে। দেখলাম বিক্রম ভট্টাচার্য অফিস বিল্ডিং থেকে বেরিয়ে ফুটপাতের কিনারায় গিয়ে দাঁড়ালেন। তারপর প্রথম সুযোগেই রাস্তা পার হতে শুরু করলেন। রাস্তার মাঝ বরাবর আসতেই একটা ট্যাক্সি পাগলের মতো ছুটে এসে বিক্রমকে ধাক্কা দিল। ওর শরীরটা শূন্যে ছিটকে গেল। এরপর 1 মাস কেটে গেলেও আমার মন থেকে চোরা অস্বস্তিটা গেল না। বিক্রম অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর রঙ্গিলা শর্মা এখন আমাদের কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। ভিপির চেয়ারে গেলেও আমার সঙ্গে ও তুমির বন্ধুত্বটা বজায় রেখেছে।
ওর সঙ্গে আমার ঘনিষ্ঠতা দেখে অনেক সহকর্মী এসে এখন আমার পিঠ চাপড়ায়, আওয়াজ দেয়। আমি বুঝতে পারি রঙ্গিলার সঙ্গে আমার রিলেশনটা ক্রমশ গাঢ় হচ্ছে। এরপর যদি একদিন আমাদের বিয়ে হয়, তারপর আমাকে এইভাবে সারাটা জীবন কাটাতে হবে যে কবে ও আমাকে মাঝপথে দাঁড় করিয়ে আমার সঙ্গে ঠিক 45 সেকেন্ড কথা বলবে, দেরি করিয়ে দিবে। তারপর কি হবে? শেষমেশ ওই 45 সেকেন্ডের ভয়েই আমি ইউরবুকসের চাকরিটা ছেড়ে দিলাম। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে লাইক করো। নিয়মিত এমন রহস্য, রোমাঞ্চ এবং অলৌকিকতায় ভরা গল্প পেতে সাবস্ক্রাইব করো বেঙ্গল আফটার ডার্ক ইউটিউব চ্যানেলটি আর প্রেস করো বেল আইকন। সেই সাথে কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। ফিরছে আরও একটি নতুন গল্প নিয়ে আগামী শুক্রবার। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।